একটা জিনিস খেয়াল করেছেন কি আপনারা? মাঝে মধ্যেই আপনার পাশের পেট্রোল পাম্প থেকে তেল পাওয়া যাচ্ছে না। এই কয়েকটা দিন অনেকেই পেট্রোল পাম্প থেকে ঘুরে এসেছে। আর যেখানে পেট্রোল পাওয়া যাচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনার বাইক কিংবা চার চাকাতে একেবারে ফুল ট্যাঙ্ক করে নেব, সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। তারা দিচ্ছেই না। কি মনে হচ্ছে আমরাও বোধহয় সমস্যার মধ্যে পড়ে গেলাম? যেভাবে বাংলাদেশ, যেভাবে পাকিস্তান তেলের জন্য হাহাকার, আমরাও কি সেই পর্যায়ে পড়ে যেতে পারি? অবশ্যই পড়তে পারি। যদি সরকারের পরিকল্পনা না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পড়তে পারি। আপনাদের কি মনে হয় সরকার চুপ করে বসে রয়েছে? এটার পেছনে কোনো রকম পরিকল্পনা সরকারের নেই? সরকার জানতো যে এই তেল নিয়ে সমস্যা আমাদের ভারতবর্ষেও তৈরি হতে পারে, তবে সেটাকে সামাল দেওয়ার জন্য অনেক রকম পদ্ধতি তারা গ্রহণ করেছে। তার মধ্যে সবথেকে বড় সেটা হচ্ছে পেট্রোলে ইথানল মেশানো। এখন তো প্রায় E20 লেখা আপনারা দেখতেই পান, বহু গাড়িতে E20 চলে এসেছে, মানে পেট্রোলের মধ্যে 20% ইথানল। এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, সবাই জানে। কিন্তু ভারত সরকার এবার নতুন একটি প্রস্তাব নিয়ে এসেছে। সেই প্রস্তাবে সরকার বলছে E85, এমনকি E100 পর্যন্ত জ্বালানি আনার কথা ভাবছে সরকার। এবার আপনাদের অনেকেই প্রশ্ন হতে পারে, সর্বনাশ, তাহলে তো বোধহয় আমাদের গাড়িগুলি সবই চলে যেতে পারে। এটা নিয়েও পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের সরকার। তারা ধাপে ধাপে এইগুলোকে আনবে। এমনটি হবার কোনো সম্ভাবনা নেই যে আমাদের গাড়িগুলি একসঙ্গে সব অকেজো হয়ে যাবে। তার মানে এটাও না যে বর্তমান সময় যে গাড়িগুলি আমরা চালাচ্ছি সেইগুলি 100% ইথানলে চলতে পারে, কারণ এই গাড়িগুলি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন কিন্তু নয়। এবার পেট্রোল দামের নিয়ন্ত্রণের কথাই যদি বলি, যে এত গাড়ি যাচ্ছে, পেট্রোল দামের নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? কারণ পেট্রোল একেবারেই বাইরে থেকে আসা কমে গিয়েছে। যে পরিমাণ আমরা পেতাম সেই পরিমাণ আমরা একেবারে পাচ্ছি না। আর এই রকম বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদের ভরসা আমাদের দেশজ উৎপাদন। এবারে তেল তো আমাদের এখানে সেভাবে উৎপাদন হয় না, আমাদের প্রায় 90% তেলই বাইরে থেকে আনতে হয়। যেটা আমরা উৎপাদন করতে পেরেছি সেটা হচ্ছে ইথানল। এখনো পর্যন্ত ভারতবর্ষের হাতে যথেষ্ট বেশি পরিমাণ ইথানল রয়েছে। আর সেটা কোথা থেকে উৎপাদন হয়? ইথানল তৈরি হয় একেবারে ভূমি থেকে, অর্থাৎ আমাদের যে শস্য সেই শস্য থেকে উৎপাদন হয়। এক হচ্ছে আখ, সেখান থেকে উৎপাদন হতে পারে, ভুট্টা থেকে উৎপাদন হতে পারে, অর্থাৎ বিভিন্ন শাকসবজি যেগুলো পচে গিয়েছে, পচনশীল, সেগুলো থেকে উৎপাদন হতে পারে। আর সেই কারণেই সরকার ইথানলের উপরে সব থেকে বেশি জোর দিচ্ছে, কারণ এটি বায়োফুয়েল এবং একই সঙ্গে পরিবেশ দূষণের মাত্রাও কিন্তু এ ভীষণ কম করে। যেভাবে পেট্রোল ডিজেল পুড়িয়ে পরিবেশ দূষণ হয়, তার থেকে অনেক কম দূষণ ছড়ায় এই ফ্লেক্স ফুয়েল বা বায়োডিজেল। আর বর্তমান সময় আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্যের ঠিক কী অবস্থা চলছে। সেখান থেকে তেল আনা একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় ভারত সরকার ভাবছে তাদের নিজস্ব কিছু করতে হবে। এইভাবে আর চলতে পারে না, মানে পরের দেশের উপরে একদম ভাগ্য ছেড়ে দিলাম, সেই দেশ যদি ঠিক হয় তবে আমরা তেল পাবো, না তো পাবো না। এটা কিন্তু ভারত চাইছে না। ভারত চাইছে যে তাদের নিজস্ব প্রযুক্তি, এক হতে পারে ব্যাটারি, আর বিপরীত হতে পারে ফ্লেক্স ফুয়েল বা ইথানল। একাধিক পত্রপত্রিকা বিষয়টি নিয়ে প্রতিবেদন করতে শুরু করে দিয়েছে। আমি বেশিরভাগই এনডিটিভির দেখি। দেখুন, এনডিটিভির এখানে প্রতিবেদন বেশ বড় করে তারা প্রতিবেদনটা করেছে, এবং মূলত তারা যেটা লিখেছে দেখুন, সেন্ট্রাল প্রপোজেস হায়ার ইথানল ব্লেন্ড ইন পেট্রোল, হোয়াট E85 E100 রোল আউট মিনস ফর বায়ার। বায়ারদের কাছে এটার মানে কি? এটা একটা বড় প্রশ্ন, যে এখনই যদি আমি 85 দিয়ে দিই, এখনই যদি 100% ইথানল দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে? আমাদের তো গাড়িগুলোর হয়ে যাবে গল্প। এটাই তো অনেকে বলছে যে গাড়ির সমস্যা তৈরি হবে। অবশ্যই তৈরি হবে, আর সরকার এটা জানে বলে ধীরে ধীরে এটা ইনজেক্ট করছে। ধরুন এখন আপনি একটা গাড়ি কিনেছেন, 2-4 দিন বা 2-10 দিনের ভেতরে একটা গাড়ি আপনি কিনেছেন,
সেই গাড়িটা কিন্তু অনেকটাই ফ্লেক্স ফুয়েল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। E20 যাদের গাড়ি রয়েছে তাদের ফ্লেক্স ফুয়েল টেকনোলজি ব্যবহার হচ্ছে। কারণ আর এইটা মানে ধরে নিন আপনি আরও 15 বছর 10 বছর এটা চালাতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে, এখানে কোনো রকম সমস্যা তৈরি হবে না। এবারে কি সমস্যা হতে পারে? একটা সমস্যাই হতে পারে যে এই তেল যদি আমি ব্যবহার করি এই গাড়িগুলোতে, তাহলে কি মাইলেজ ড্রপ করবে? করতেই পারে, সেটা এখনো পরীক্ষিত নয়। এবার সরকার যেটা চাইছে যে যেভাবেই হোক ইথানলটাকে ধীরে ধীরে সামনে নিয়ে আসা, নতুন কিছু প্রস্তাব রয়েছে এবং সেই প্রস্তাবগুলোতে সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রণালয় একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। সেই খসড়া বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই আমাদের সামনে চলে এসেছে এবং সেখানের বেশ কিছু পয়েন্ট দেখুন আমি পরপর লিখেছি, সেই পয়েন্টগুলো নিয়ে মূলত সবার আগে আলোচনা হওয়াটা উচিত। এখন যেটা রয়েছে কোনটা দেখুন রয়েছে, এখন রয়েছে E20, মানে 20% ইথানল আমরা ব্যবহার করছি। এতে মোটের উপর গাড়িগুলো ঠিকঠাক রয়েছে, মানে পুরনো গাড়িও যদি থাকে সেই গাড়ি কিন্তু চলছে, একদম যে বন্ধ হয়ে যাচ্ছে একদম যে অকেজো হয়ে যাচ্ছে যে ভয়টা ধরানো হয়েছিল সেটা কিন্তু খুব বেশি কাজে লাগছে না। পরবর্তী যদি ধরি তাহলে E85, মানে 85% ইথানল কিন্তু ব্যবহার করা হবে। তারপরের যে স্টেজ যেটা ফাইনাল স্টেজ হিসেবে ধরা হবে, এইটা ধরা হবে E100, অর্থাৎ 100% ইথানল ব্যবহার করা হবে। এটাকে আমরা পেট্রোল কি বলতে পারি? আমার মনে হয় না এটাকে আমরা পেট্রোল বলতে পারি। এটা আমরা বলতে পারি যে না ঠিক আছে এটা ইথানল। এইবারে যে শুধু যে পেট্রোলের সঙ্গে হয়েছে তা কিন্তু নয়, এটা ডিজেলের সঙ্গেও সমানভাবে হয়েছে। যেমন B100 এটা 100% থাকবে, তারপরে বায়োডিজেলের কথা এটার সঙ্গে ভাবা হচ্ছে। একই সঙ্গে এই যে হাইড্রোজেন কার অনেকেই শুনেছেন, তার যে সংজ্ঞা সেটাও কিন্তু বদল আনা হচ্ছে, অর্থাৎ একভাবে কিন্তু আর থাকছে না, এগুলোর পরিবর্তন অনেক কিছুভাবে হয়ে যাচ্ছে। এইবার যদি সহজ ভাষায় মানে সরলভাবে বুঝতে হয় তাহলে E20 যেটা এখন আমরা ব্যবহার করছি 20% ইথানল থাকছে, মানে 80% আমরা পেট্রোল পাচ্ছি। এখন যে পেট্রোলটা পাচ্ছি 80%, এরপরে 85% মানে E85 85% ইথানল দেওয়া হবে, মাত্র 15% পেট্রোল আমরা সেই মুহূর্তে পাবো। ফাইনাল টাচ হয়তো 10-15 বছরের ভিতরে এতগুলো তারা নিয়েও চলে আসতে পারে, বলা খুব মুশকিল। যেমন E100 যেটা রয়েছে এটা সম্পূর্ণরূপে ইথানল ব্যবহার করবে। এইটাকে পেট্রোল বলা আমার মনে হয় না ঠিকঠাক হবে, এটা পেট্রোল নয়। এবারে ইথানলগুলো কি কি তৈরি হচ্ছে দেখুন, এখন সুগার গাছ থেকে এটা তৈরি হতে পারে, আখ গাছ যাকে আমরা বলি, ভুট্টা থেকে তৈরি হয়, তারপরে বিভিন্ন কাঠের যা ইয়ের থেকে তৈরি হয় সেগুলো নষ্ট হয়ে যায় পচে যায়, সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ইথানল তৈরি করা সম্ভব। অর্থাৎ ইথানল যেভাবে আমরা তৈরি করছি এই তৈরিটা কিন্তু সহজ, এটা খুব বেশি যে একটা কষ্টসাধ্য ব্যাপার তা নয়। আর এখানে আমাদের দেশের টাকাটা কিন্তু দেশের মধ্যেই থেকে যাবে। কিভাবে থাকবে? কারণ কৃষকরাই কিন্তু আখ উৎপাদন করবে, কৃষকরাই ভুট্টা উৎপাদন করবে, কৃষকরাই চাল উৎপাদন করবে, আর সেইগুলোকে বিভিন্ন প্রক্রিয়াকরণ করে এই ফ্লেক্স ফুয়েল বা ইথানল আমরা তৈরি করতে পারবো। কাজেই এই টাকাটা থাকবে একেবারে কৃষকদের কাছে। এর মধ্যে আবার আরও কিছু প্রশ্ন সামনে উঠে আসছে, সেগুলো অনেক বড় বিষয়। বড় বিষয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইথানল তৈরি করতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, আর জলের ঘাটতি আশা করি আমাদের দেশে সেভাবে নেই। যদি আমরা মোটের উপর যে জলগুলো ধরুন নদীতে যাচ্ছে সেই নদীর জল এইভাবে যদি ব্যবহার করি এবং সেটাকে রিফাইন করে আবার পরবর্তীতে ছেড়ে দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হবে না, আমাদের কৃষকরাও কিন্তু টাকা পাবে। এইটা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের প্রশ্ন একটাই যে আমাদের গাড়িগুলোর তো সর্বনাশ করে দিল সরকার। সরকার তো আমাদের কাছে পেট্রোলের পয়সা নিচ্ছে কিন্তু দিচ্ছে ইথানল। এই মুহূর্তে ইথানলের কিন্তু দাম পেট্রোলের থেকে বেশি, আপনি গুগল করবেন দেখবেন এই মুহূর্তে। কিন্তু যখনই আমরা দেখব যে প্রচুর পরিমাণে উৎপাদন শুরু হয়ে গিয়েছে, মানে চাষ হচ্ছে হিসাব মতো, যদি উৎপাদন বেশি পরিমাণ শুরু হয় সেই ক্ষেত্রে এই ফ্লেক্স ফুয়েলের দাম বা ইথানলের দাম কিন্তু অনেকখানি কমে যাবে। এটা এক কথায় সহজভাবে বলা যেতে পারে এটা খুব ভালো একটা জিনিস, কারণ আর আমাদের অন্যান্য দেশের উপরে কোনোভাবেই কিন্তু নির্ভর করে থাকলে চলবে না। আমরা অন্য কোনো দেশের কাছে ওই মাথা নত করে আমাদেরকে পেট্রোল দাও ডিজেল দাও এইগুলো আমাদের করার প্রয়োজন পড়বে না। কিন্তু বিষয়টা যেটা হলো যে বর্তমান যে গাড়িটি আমরা ব্যবহার করছি,
যে গাড়িটি আপনার কাছে আছে, যে গাড়িটি আমার কাছে আছে, সেটা কি একেবারে 100% ইথানলে চালানো সম্ভব? একেবারে উত্তর হচ্ছে না, কখনো সম্ভব নয়। কারণ সম্পূর্ণ ইথানলে যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ইঞ্জিনের যে পার্টস সেগুলো নষ্ট হবে। ইঞ্জিনের বিভিন্ন যে রাবারগুলো থাকে, সেই সমস্ত রাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। রাবার পরিবর্তনের জন্য দেখবেন অনেকে বলছেন, কারণ সেগুলো ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন নয়। কিন্তু আপনি দেখবেন এই কয়েক বছরের মধ্যে যে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনের গাড়ি ভর্তি হয়ে যাবে, কয়েক বছর, এই 3-4 বছরের মধ্যে দেখবেন যে প্রচুর পরিমাণে ফ্লেক্স ফুয়েল গাড়ি চলে এসছে। এখন যারা E20 গাড়ি কিনেছেন তাদের কিন্তু ফ্লেক্স ফুয়েল, তারা যথেষ্ট বেশি পরিমাণ ইথানল ব্যবহার করতে পারবে। কিন্তু তার মানে এটা নয় যে E20টা সম্পূর্ণরূপে মানে 100% ইথানল ব্যবহার করতে পারবে। এখানে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, পেট্রোল যখন আমরা ব্যবহার করতাম সেই পেট্রোল তো ভাব হয়ে উড়ে যেত, আর এর মধ্যে যে জলের আস্তরণ সেটা কিন্তু থাকে ইথানলে। ফলে আমাদের যে ইঞ্জিন, যে মেটেরিয়ালস দিয়ে ইঞ্জিনটা তৈরি, সেটা কিন্তু জং খাওয়ার প্রবণতা দেখা দিয়েছে, অনেকে বলছে সেটা। আর গাড়ির দাম বাড়ানোর যদি কথা বলি, গাড়ির দাম কিন্তু বাড়বে, কারণ ইঞ্জিনগুলো বিশেষ উপায়ে গাড়িতে তৈরি করতে হচ্ছে যাতে মরচে না পড়ে। ফলে ফ্লেক্স ফুয়েল ব্যবহারকারী যে গাড়ি তার দাম বাড়বে। কিন্তু বলা যেতে পারে যে যেহেতু পেট্রোলের থেকে ইথানল বেশি উৎপাদন হবে, সেই ক্ষেত্রে ইথানলের দাম কিন্তু কমবে। এই মুহূর্তে এই বাজার দেখে লাভ নেই, এখন পেট্রোলের থেকে ইথানলের দাম বেশি, কিন্তু ইথানলের উৎপাদন যখন আমরা দ্বিগুণ করে ফেলতে পারবো, তখন কিন্তু দেখবেন যে আমাদের জ্বালানি অনেকটা সাশ্রয় হয়ে গিয়েছে। তখন আর ওই টেনশন আমাদের মাথায় রাখতে হবে না যে আমরা হরমুজ প্রণালী বন্ধ, আমরা কি করব, কোথায় যাব, আমরা তেল পাচ্ছি না। তখন তো আমরা নিজেরাই উৎপাদন করতে পারবো। আর ভারত সরকার এই পদ্ধতিটাই নিয়েছে। দেখবেন এই 10-15 বছরের ভেতরে ভারত সরকার কিন্তু আমূল পরিবর্তন করে ফেলবে এই ক্ষেত্রে। কারণ স্বনির্ভরতা ভীষণভাবে প্রয়োজন। স্বনির্ভরতা না থাকলে না, পৃথিবীর এই সমস্ত দেশগুলো, মধ্যপ্রাচ্য বলুন, এরা নিজেদের মধ্যে অশান্তি পাকাবে, আমেরিকা বলুন, সব জায়গায় অশান্তি পাকিয়ে রাখবে, আর আমাদের দেশের উপরে বোঝা চাপবে। কারণ পেট্রোল বলুন, ডিজেল বলুন, এই সমস্ত তেল ছাড়া তো চলা অসম্ভব, আমরা কখনো চলতে পারবো না, চলার মতন অবস্থায় আমাদের নেই। আর যখনই এই ফ্লেক্স ফুয়েল টেকনোলজি চলে আসবে না, তখন যে শুধু আমাদের গাড়ির পরিবর্তন হবে তা না, পেট্রোল পাম্পগুলোতে পরিবর্তন করতে হবে। কারণ পাম্পের ভেতরে যেখানে তেল থাকে, যেখান থেকে তেল স্টোরেজ হয় বা যে মেশিনের মাধ্যমে তেল দেওয়া হয়, সব কটা পরিবর্তন করতে হবে। সেইগুলোও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। কাজেই এখন টেনশনের কোনো কারণ নেই। যে গাড়িটি আপনার রয়েছে সেটি আপাতত আপনি চালাতে পারবেন। সেটা যদি E20 না হয়েও থাকে, খুব বেশি সমস্যার কথা নয়। আর হঠাৎ করে সরকার এটা কখনো করতে পারবে না যে আজকে তারা ঘোষণা করলো, কালকে একদম 100% ইথানল দিয়ে গাড়ি চালিয়ে দিল। এটা সম্ভব না, এটা কখনো হবে না। একটা প্রপোজাল এসছে, সেই প্রপোজালের উপরে আলোচনা হবে। শুধু আলোচনাই নয়, এখানে সাধারণ মানুষ কি বলছে, সেই সাধারণ মানুষের বক্তব্যও কিন্তু সবার আগে সরকার নেবে। এটা নিয়ে সাধারণ মানুষও বলবে যে এটা করা উচিত না, এটা করা উচিত না। অর্থাৎ সব দিক বিচার বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আদতেও এটা আনা সম্ভব কিনা। আপনাদের ঠিক কি বক্তব্য বলুন তো? এটা কি আনা উচিত, নাকি যেভাবে চলছিল, যেভাবে পেট্রোল ডিজেল আমরা বিদেশ থেকে আনতাম দিয়ে আমাদের দেশে চলতো, আমাদের কি সেইভাবেই চালানো উচিত, না কিছুটা পরিবর্তন করা উচিত? অবশ্যই আমার মতে পরিবর্তন করাটা ভীষণভাবে প্রয়োজন। আমরা যখনই ওই 100% ইথানলে গিয়ে পৌঁছবো না, দেখবেন সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে প্রচুর পরিমাণে টাকা যেটা আমরা বিদেশে ঢেলে আসছি, যেটা আমেরিকায় ঢালছি, যে টাকাটা মধ্যপ্রাচ্যে ঢালছি, যে টাকাটা আমরা রাশিয়ায় গিয়ে ঢালছি, সেটা আমাদের ঢালতে হবে না। এটা আমাদের নিজের কাছে থেকে যাবে। ফ্লেক্স ফুয়েল আমাদের নিজস্ব। আর যখনই এটার উৎপাদন বাড়বে না, তখন আমরা বিদেশেও এটা রপ্তানি করতে পারবো। বহু দেশ তারা ইতিমধ্যে কিন্তু ভারতের মতন এই পদ্ধতি গ্রহণ করেছে, ফ্লেক্স ফুয়েলের পদ্ধতি। কারণ এটা না করলে ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যতে যে আমরা এইভাবে মাটির তলা থেকে তেল পাবো, এটা কে বলবে বলুন তো? কোনোভাবেই এটা পাওয়া সম্ভব নয়। একটা সময় এসে আমাদের কিন্তু দাঁড়াতে হবে এবং বলতে হবে যে না, এবার আমাদের কিছু একটা করতে পারে।
আর অনেকেই বলবেন যে ইভি তো রয়েছে, তাহলে ইভি কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেলের সাকসেস নয়। আর ইভির যে ব্যাটারি, ভারতবর্ষ সেভাবে নিজে থেকে ব্যাটারি উৎপাদন করতে পারে না, সেটার জন্য চীনের উপর ভরসা করে থাকতে হবে। রেয়ার আর্থের যেটা প্রয়োজন সেইটা কোথা থেকে আসে? চীন থেকে, সেটাও চীনের উপর ভরসা করে থাকতে হবে। কাজেই ভারত এগোচ্ছে ভালো পদ্ধতির দিকে, এবং এটা আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে। কষ্ট অনেকের হচ্ছে, স্বাভাবিকভাবেই প্রিয় গাড়ি বসে যাচ্ছে, চলবে না, এটা মানা যায় নাকি? কিন্তু দেশের স্বার্থে অনেক কিছুই করতে হয়। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন, আর একই সঙ্গে অবশ্যই বলবেন এটা সরকারের করা উচিত না উচিত নয়, জানাবেন আপনি আপনার মতামত। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।